তুমি চাও বা না চাও, আমি তো তোমাকেই বিয়ে করব। লাল চমচম, তুমি বউ হবে। সিয়াদ শাহরিয়ার লাল চমচমের বউ। সুপ্রভা বুক কুঞ্চিত হয়। সিয়াদ শাহরিয়ার সম্পর্কে অন্যরকম একটা ধারণা ছিল তার মনে। নোনা সিয়াদের প্রশংসায় পঞ্চমুখ থাকে সর্বদা। নোনার থেকে জেনেছে সিয়াত নাকি খুবই ব্যক্তিত্বসম্পন্ন, মেয়েদের হার্টথ্রব সে। কিন্তু সে কখনো কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকায় না। ইভেন কোনো মেয়ে যদি প্রপোজ করে, তাকে এমন ধমক দেয় যে পরবর্তীতে সিয়াদের উপস্থিতি তার জন্য সুখকর নয়, বরং যন্ত্রণাদায়ক হয়। সিয়াদ যখন প্রমোদ চৌধুরীর বাড়িতে পা রাখে, তখন সুপ্রভার দৃষ্টি নিবদ্ধ হয় সিয়াদের দিকে। তার গম্ভীর মুখ, অ্যাটিটিউড দেখে সুপ্রভার মনে আতঙ্ক বিরাজ করে। তখনকার সিয়াদ শাহরিয়া আর এখন তার সামনে দাঁড়িয়ে থাকা সিয়াদ শাহরিয়ার মধ্যে আকাশ পাতাল তফাত রয়েছে। সিয়াদের কথা বলার ধরন, মুখের এক্সপ্রেশন দেখে সুপ্রভা মনে হচ্ছে তার সামনে কোনো প্রফেসর নয়, পাড়ার প্রতিবেশী মাস্তান দাঁড়িয়ে রয়েছে। যে মেয়ে দেখলেই তাদের সামনে লাল গোলাপ এগিয়ে দিয়ে বলে, আমার বউ হবে টুকটুকি। যদি মেয়েটার উত্তর না হয়, তখন তাকে তুলে নিয়ে বিয়ে করার হুমকি দিবে। বিয়ের আগেই বাসরের স্বপ্ন দেখছ নাকি? সিয়াদের স্বপ্ন ভাবনার সুতা কাটা গেল সুপ্রভার। সে সিয়াদের দিকে কঠিন দৃষ্টি নিক্ষেপ করে, ক্রুদ্ধস্বরে বলে, আপনি তো গিরগিটির থেকেও অতি দ্রুত রং বদলান। সিয়াদ নিজের দিকে তাকিয়ে বলে, রং কই বদলেছে? আগে যেমন গৌরবর্ণ ছিল, এখনো গৌরবর্ণই রয়েছে, কালো হয়ে যায়নি। বিরক্ততে কপাল কুঁচকে আসে সুপ্রভার। সুপ্রভার গলা উঁচিয়ে বলে, আপনি সবার সামনে ভদ্র মানুষের মুখোশ পরে থাকলেও আসলে চরম অভদ্র আপনি। আমার বুঝে আসছে না, আপনার মতো একটা অসভ্য বেহায়া নির্লজ্জ লোক প্রফেসর হয় কিভাবে? সিয়াদ সুপ্রভার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, আমি পার্ট টাইম প্রফেসর, ফুল টাইম ভগ্নু। তবে সেটা শুধুমাত্র তোমার ক্ষেত্রে প্রযোজ্য। একবার বিয়ে হোক, তারপর দিনরাত এই ভগ্নুর ভণ্ডামি সহ্য করতে হবে তোমাকে। দম ফেলার ফুরসত মিলবে না। সিয়াদের ফিসফিসানি সুপ্রভার কানে লতিতে আগুন ধরিয়ে দিল। সে এক ঝটকায় এক পা পিছিয়ে গেল, বার কয়েক শ্বাস টেনে কর্কশ গলায় বলল, আমি মরে গেলেও আপনাকে বিয়ে করব না। সিয়াদ জোর গলায় বলল, করবে করবে, তুমি নিজেই আমাকে বিয়ে করার জন্য মরিয়া হয়ে উঠবে। লাল চমচম, তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না, কিন্তু যেতে হবে। আজ আসি, টেক কেয়ার, বাই, সি ইউ সুন বলেই সিয়াদ বেরিয়ে যায়। সিয়াদের যাওয়ার প্রাণে তাকিয়ে সুপ্রভা মনে মনে বলে, এই ভগ্ন প্রফেসর এত শিওর হয়ে হয়ে কিভাবে বলছে যে আমি তাকে বিয়ে করার জন্য মরিয়া হয়ে উঠব? এই লোক আবার কালো জাদু টাদু করবে নাকি? করতেই পারে। যে ভণ্ডের ভণ্ডু, ভণ্ডু প্রফেসর। ছেলেটা কে সুপ্রভা? আমার সাথে এভাবে কথা বলছিল কেন? তোকেই বা কি বলে গেল? সৌরভের কথা শুনে পেছনে ফিরে তাকায় সুপ্রভা। রিনরিনে গলায় বলে, নোনাকে দেখতে এসেছিল। কথাটা কর্ণগোচর হতেই মুখটা ফ্যাকাশে হয়ে যায় সৌরভের। সে ব্যতিব্যস্ত হয়ে বলে, আমি বরং উঠি সুপ্রভা। সুপ্রভা সৌরভকে জড়িয়ে ধরে মুখ অন্ধকার করে বলে, উঠি মানে কি? হা, সবেই তো এলে, আজকে আবার তোমার জন্মদিন। ব্যস্ততার জন্য তোমাকে উইশ করার সময়টুকু পাইনি। তুমি আজ কোথাও যাবে না, এখানেই থাকবে। আমি নিজের হাতে তোমার জন্য কেক বানাবো, তোমার পছন্দের পায়েস রান্না করব। এইসবের কোনো দরকার নেই বোন। তোকে এক নজর দেখতে পেরেছি, তাতেই বুক জুড়িয়ে গেছে আমার। সুপ্রভা কিছু বলার আগেই ঈশিতা চৌধুরী, রওনক চৌধুরী নিচে নেমে আসেন। সৌরভ
তারেককে দেখে সুপ্রভাকে বুক থেকে সরিয়ে দেয়। তাদের দিকে এগিয়ে এসে নিচু স্বরে বলে, আমাকে ক্ষমা করবেন মাওইমা। আমি আগে বশবর্তী হয়ে আপনাকে অনেক কথা বলে ফেলেছি। কিছু মনে করবেন না মাওইমা। আমি কিছু মনে করিনি সৌরভ, বরং বোনের প্রতি তোমার ভালোবাসা দেখে আমি মুগ্ধ হয়েছি। কটা ভাই পারে বোনকে এভাবে বুক বুক দিয়ে আগলে রাখতে? ঈশিতা চৌধুরী মুখের ভাইয়ের প্রশংসা শুনে বড্ড ভালো লাগলো সুপ্রভার। ভাইকে নিজে তার গর্ববোধ হয়। তার ভাই লাখে নয় কোটিতে একটা। অবশ্য সৌরভের গায়ের রং ফর্সা নয়, শ্যামবর্ণ, কিন্তু সেই শ্যামবর্ণে লুকিয়ে আছে এক অন্যরকম দ্যুতি। তার মুখে আদলে রয়েছে ভয়ঙ্কর রকমের সৌন্দর্য। আর সবচেয়ে বড় কথা, তার ভাইয়ের সুন্দর একটা মন আছে। যেই মনের রানী যেই মেয়েটা হবে সে নিঃশব্দে ভাগ্যবতী। সুপ্রভা ঈশিতা চৌধুরীর দিকে এগিয়ে যায়, অভিযোগের সুরে বলে, আপনি ভাইয়াকে যতটা ভালো বলেছেন ভাইয়া ততটাও ভালো নয় আম্মু। ঈশিতা চৌধুরী অবাক হয়ে জিজ্ঞেস করে, খারাপের কি করেছে সৌরভ? আমার কথা শুনছে না? ভাইয়াকে কত করে বললাম আজকের দিনটা এখানে থেকে যাও, কিন্তু সে আমার কথা মানতে নারাজ। ঈশিতা চৌধুরী আদেশের সুরে বলল, তোমার কোথাও যাওয়া হচ্ছে না সৌরভ, তুমি আজকে আমাদের সাথেই থাকবে। আমি অলরেডি কেক অর্ডার দিয়ে দিয়েছি, কিছুক্ষণের মধ্যেই কেক চলে আসবে। আমরা সবাই মিলে তোমার জন্মদিন সেলিব্রেশন করব। তাছাড়া তোমার সাথে আমার একটু পার্সোনাল কথা আছে। আমি তোমার মাকেও আসতে বলেছি, তিনি অলরেডি রওনা হয়েছে। সৌরভ বুক কেঁপে উঠল, মনে মনে বলে, মায়মা আমার সাথে পার্সোনাল কথা বলবে, আবার আম্মাকেও আসতে বলেছে। মায়মা কি কিছু সন্দেহ করেছেন? তিনি কি ধরে ফেলেছেন আমাকে? সৌরভ শুকনো ঢেক গেলে মনের সাহস ঝুঁকিয়ে চাপা গলায় বলে, আমি কি কোনো অন্যায় করেছি মাওইমা? আপনি কি আমার বিরুদ্ধে আম্মার কাছে অভিযোগ জানাতে চাচ্ছেন? ঈশিতা চৌধুরী হেসে উঠে মিষ্টি কণ্ঠে বললেন, তোমার মতো একটা ভালো ছেলের বিরুদ্ধে কেন অভিযোগ দেব বলো তো? সৌরভের বুকের উপর থেকে বড় একটা পাথর সরে যায়। সৌরভ স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, তাহলে ঈশিতা চৌধুরী কোনো প্রকার ভনিতা ছাড়াই বলে সুপ্রভার বিয়ের ব্যাপারে। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। এবং গল্পটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। গল্প নতুন প্রেমের গান পর্ব 4।